ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি তোমাদের জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের মোট ছোট ছোট তিনটা ইউনিট পড়তে হবে। প্রথম পড়তে হবে পুঞ্জিত ক্ষয়, তারপর পড়তে হবে হিমবাহ এবং তারপর পড়তে হবে ভৌমজল বা কাস্ট অঞ্চল। তোমরা সবাই জানো যে থার্ড সেমিস্টারের জিওগ্রাফির মোট তিনটে পার্ট আছে। প্রথম পার্টে আছে প্রাকৃতিক ভূগোল, এখানে মোট 5টা চ্যাপ্টার আছে। তারপর আছে মানবীয় ভূগোল, এখানে মোট 2টো চ্যাপ্টার আছে। এবং শেষে আছে ভারতীয় ভূগোল, এখানে মোট 6টা ছোট ছোট চ্যাপ্টার আছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে আলোচনা করব। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে মোট 3টা জিনিস পড়তে হবে। একটা পড়তে হবে পুঞ্জিত ক্ষয়, একটা পড়তে হবে হিমবাহ এবং আরেকটা কি পড়তে হবে না ভৌমজল বা কাস্ট অঞ্চল। আজকে আমি তোমাদের এই হিমবাহ সম্পর্কে আলোচনা করছি। হিমবাহ কি? হিমবাহ হলো বরফের নদী। বলছে অতি শীতল অঞ্চলে স্থলভাগের উপর দিয়ে অভিকর্ষের টানে ধীর গতিতে প্রবহমান জমাটবদ্ধ বরফের স্তূপকে কিন্তু হিমবাহ বলে। অতি শীতল অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে যখন জমাটবদ্ধ বরফের স্তূপ আস্তে আস্তে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে তখন তাকে কিন্তু আমরা বলবো হিমবাহ। এই হিমবাহ আসলে কি? একটা বরফের নদী। এটা পরীক্ষাতে আসতে পারে যে হিমবাহ কি না হিমবাহ হচ্ছে বরফের নদী। আচ্ছা, বিশ্বের মোট হিমবাহের 91% কোথায় আছে? আন্টার্কটিকাতে আছে। তাহলে পৃথিবীতে মোট যত হিমবাহ আছে তার 91% একটা জায়গাতেই আছে, সেটা কোথায় না আন্টার্কটিকাতে। 8% আছে কোথায়? গ্রিনল্যান্ডে। 0.5% আছে দেখো উত্তর আমেরিকাতে, 0.2% আছে এশিয়াতে, আর 0.1% আছে বাকি মহাদেশগুলিতে ছড়িয়ে ছিটিয়ে। ওকে, আচ্ছা, তারপর দেখো আছে ভূপৃষ্ঠের মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডারের নাম কি? হিমবাহ। তাহলে পরীক্ষাতে আসতেই পারে যে ভূপৃষ্ঠের বৃহত্তম মিষ্টি জলের ভাণ্ডারের নাম কি? কি হবে না উত্তর হবে হিমবাহ। আচ্ছা, বিশ্বের দ্রুততম হিমবাহ মনে রাখবে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। দিনে কিন্তু প্রায় 46 মিটার কিন্তু এই হিমবাহটা অগ্রসর হয়। আচ্ছা, এরপর কি আছে দেখো ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? ভারতের বৃহত্তম হিমবাহের নাম কিন্তু সিয়াচেন হিমবাহ। এটা কোথায় আছে? হিমালয় পর্বতে না কারাকোরাম পর্বতে? এটা কিন্তু আছে কারাকোরাম পর্বতে। তাহলে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন। এটা কোন পর্বতে আছে বা কোন পর্বত শ্রেণীতে আছে? উত্তর হবে কারাকোরাম পর্বত শ্রেণীতে। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে নেভে আর হচ্ছে ফার্ন বা ফির্ন। বলছে সুউচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে তুষারপাতের প্রাথমিক তুষার কণাগুলি একটি অন্যটির সঙ্গে পেঁজা তুলোর মতো আলগাভাবে লেগে থাকে। এই সাদা রঙের আলগা তুষার কণাগুলিকে কিন্তু ফরাসি ভাষায় কি বলা হয় না নেভে বলা হয়। তাহলে নেভে একটা কি শব্দ? এটা কিন্তু একটা ফরাসি শব্দ, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে পার্বত্য অঞ্চলে কি হয়? পার্বত্য অঞ্চলে কি কোনো বৃষ্টিপাত হয় না, পার্বত্য অঞ্চলে ঝিরঝির করে তুষারপাত হয়। সেই তুষার কণাগুলো ধীরে 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 মাটির উপরে জমা হয়ে যে একটা পাতলা আস্তরণ তৈরি করে সাদা পেঁজা তুলোর মতো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নেভে। এটা কোন দেশীয় শব্দ? এটা কিন্তু একটা অবশ্যই ফরাসি শব্দ। এরপর কি বলছে দেখো তুষারের চাপে নিচের তুষার কণাগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়। একে কিন্তু জার্মান ভাষাতে কি বলবে? ফিন। তাহলে ফিনটা কোন দেশের শব্দ? এটা কিন্তু একটা জার্মানি শব্দ। ওকে, তাহলে কি হলো যখন ওই নিভেগুলো আস্তে আস্তে জমা হলো, তারপরে আরও নিভে জমা হতে থাকবে, আরও তুষার পড়তে থাকবে, তারপরে নিচের কণাগুলো আস্তে 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 জমাটবদ্ধ হয়ে শক্ত কণায় পরিণত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে কিন্তু আমরা বলবো এই ফিন। ওকে, এটি নেভে স্তরের কোথায় না নিচে অবস্থান করে। ওকে, আচ্ছা, এরপর বলছে দেখো স্নাউট কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্নাউট বলছে অতি ধীর প্রবহমান হিমবাহের সম্মুখ ভাগের আকৃতি অনেকটা মানুষের জিভের মতো হলে তাকে কিন্তু স্নাউট বলা হয়। এখান দেখো কি বলছে, এই হিমবাহ প্রবাহিত হচ্ছে এইদিকে, হিমবাহের গভীরতা যদি বেশি হয় এবং দুই সাইড যদি অনেকটা চাপা হয় তাহলে মাঝের হিমবাহটা কি হয়? মনে হয় অনেকটা এগিয়ে গেছে, যেমন মানুষের জিভ অনেকটা এগিয়ে থাকে ওই রকম। এটাকে বলছে কি? স্নাউট। পরীক্ষাতে কি আসবে? পরীক্ষাতে আসবে নিচের কোন ভূমিরূপটি দেখতে মানুষের জিভের মতো? উত্তর কি হবে? উত্তর হবে স্নাউট। আচ্ছা, হিমযুগ বলছে যে বিশেষ ভূতাত্ত্বিক যুগে পৃথিবীর উষ্ণতা হ্রাসের জন্য মহাদেশগুলির অধিকাংশ অঞ্চল মহাদেশীয় হিমবাহ দ্বারা আবৃত হয় এবং সমুদ্রতলের উচ্চতা হ্রাস পায়, সেই হিমশীতল যুগগুলিকে বলা হয় হিমযুগ বা আইস এজ।
তাহলে এমন এমন সময় গেছে পৃথিবীতে ভূতাত্ত্বিক যুগে যে পৃথিবীর উষ্ণতা হ্রাস পেয়েছে এবং মহাদেশের বেশিরভাগ অংশ কি হয়েছে না বরফে কিন্তু ঢাকা পড়েছে, সেগুলোকে আমরা কি বলবো হিমযুগ বলবো। ওকে, আর যখনই বরফে ঢাকা পড়ে যায় মহাদেশ তখন সমুদ্রের জলগুলো বাষ্প হয় এবং মহাদেশে এসে বরফ হিসাবে সেগুলো আবদ্ধ থেকে যায়, সমুদ্রে কিন্তু জল হিসাবে সেগুলো আর যাচ্ছে না, তাই সমুদ্র জলের গভীরতা আস্তে আস্তে কী হয় হ্রাস পায় বা সমুদ্র জলের জলতলটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে হ্রাস পায়, সেগুলোকে বলা হয় আইস এজ বা হিমযুগ। উদাহরণ বলছে প্লিস্টোসিন উপযুগে প্রায় 30 লক্ষ বছর আগে পৃথিবীতে কিন্তু 5টা হিমযুগের আবির্ভাব ঘটেছে। এই 5টা হিমযুগের নাম কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। দেখো প্রথমে হিমযুগটা কি ছিল ডোনাউ, এটা হচ্ছে ডি, তার গুঞ্জ এটা হচ্ছে জি, মিন্ডেল এম, রিস আর লাস্টে আছে উরুম ডাব্লু। তাহলে ব্যাপারটা কি হলো ডি জি এম আর ডাব্লু, এটাকে কিন্তু অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে আসতে পারে। দেখো এরপর কি আছে হিমবাহের প্রকারভেদ, মনে রাখবে হিমবাহ কিন্তু 3 প্রকার। বলছে 1948 সালে বিজ্ঞানী আলমান অবস্থানের ভিত্তিতে হিমবাহকে কিন্তু 3টা শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, একটা পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আর একটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। তাহলে আলমান 1948 সালে কি করেছে না সমগ্র হিমবাহগুলোকে কয় ভাগে ভাগ করেছে 3 ভাগে। একটা মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেশিয়ার, বলছে যে সমস্ত ভূতাত্ত্বিক যুগে বেশিরভাগ মহাদেশের হিমবাহ দ্বারা আবদ্ধ ছিল সেগুলো আমরা কি বলবো মহাদেশীয় হিমবাহ বলবো, বা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল যখন হিমবাহ দ্বারা আবদ্ধ থাকে তখন সেটাকে বলবো মহাদেশীয় হিমবাহ। ওকে, এইখানে দেখো শর্ট প্রশ্ন আছে, বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি, সেটা কিন্তু আন্টার্কটিকা ল্যাম্বার্ট, পরীক্ষাতে আসতেই পারে যে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি, সেটা কি হবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। ওকে, আচ্ছা মেরু অঞ্চলের বরফহীন পর্বত শৃঙ্গকে কিন্তু নুনাটক বলা হয়। তাহলে মেরু অঞ্চলে কি হয় বলতো, মেরু অঞ্চলে আমরা কি জানি, ধরো এটা একটা পর্বতের, এটা একটা শৃঙ্গ, পর্বতের শৃঙ্গে দেখা গেল বরফ নেই অথচ নিচের দিকে বরফ আছে, তাহলে এটা কি বরফমুক্ত শৃঙ্গ, তাহলে সেটাকে আমরা কি বলবো নুনাটক। কখনো কখনো কি হয়, এটা কিন্তু দেখা যায় মেনলি মহাদেশীয় হিমবাহে। তাহলে মহাদেশীয় হিমবাহে যদি পার্বত্য অঞ্চলের বা পর্বতের শৃঙ্গটাতে বরফমুক্ত থাকে আর নিচের দিকে যদি বরফ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো নুনাটক বলবো। তাই বলেছে মেরু অঞ্চলে বরফহীন পর্বত শৃঙ্গগুলোকে কি বলা হয় না নুনাটক বলা হয়। ওকে, এরপর কি আছে দেখো আলাস্কার হুবার্ড, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহ। তাহলে পার্বত্য বা উপত্যকা বৃহত্তম উপত্যকা হিমবাহ কোথায় আছে, আলাস্কার হুবার্ডে আছে। ওকে, পাদদেশীয় হিমবাহ কোথায় আছে, ভারতের, দেখো এখানে দিয়েছে দেখো আলাস্কার মালাস্পিনা, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। তাহলে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি, আলাস্কার মালাস্পিনা। কিন্তু ভারতে একটা উদাহরণ আছে, দেখো বলছে ভারতের কারাকোরাম পর্বতের সিয়াচেন, এটা কিন্তু বৃহত্তম পার্বত্য হিমবাহ। ভারতে কিন্তু মহাদেশীয় হিমবাহ নেই, ভারতে কিন্তু পাদদেশীয় হিমবাহ নেই, ভারতে একটাই হিমবাহ আছে, সেটার নাম কি, সেটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। তাহলে ভারতের যেটা সিয়াচেন সেটা কি হবে না বৃহত্তম পার্বত্য হিমবাহের উদাহরণ। ওকে, আচ্ছা পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়, লোব বলা হয়। তাহলে পাদদেশীয় যে হিমবাহ আছে তার আগের অংশটাকে কি বলা হয়, এই আগের অংশটাকে বলা হয় লোব। ওকে, এরপর দেখো হিমরেখা, ঠিক আছে, বলছে উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে বলছে হিমরেখা বা স্নো লাইন। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা বরফ আছে আর এই যে একটা রেখাটা আমি টেনে দিলাম, এই রেখার নিচ থেকে কি হয় বরফগুলো গলে কিন্তু নদী তৈরি হয় আর তার উপরে কি হয় জল জমে কিন্তু বরফে পরিণত হয়। তাহলে এই রেখা বা লাইনটাকে আমরা কি বলবো হিমরেখা বলবো। অর্থাৎ পার্বত্য অঞ্চলের যে উচ্চতার উপরে জল জমে বরফে পরিণত হয় এবং যে উচ্চতার নিচে বরফ গলে জলে পরিণত হয়, মানে সেখান থেকে নদী তৈরি হয়, সেই সীমারেখাটাকে আমরা কি বলবো স্নো লাইন বলবো। এখান থেকে একটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। দেখো হিমরেখার উচ্চতা নিরক্ষরেখায় সবচেয়ে কিন্তু বেশি হয় আর মেরুর দিকে যত যাব তত কিন্তু কমতে থাকবে। এটা ধরো নিরক্ষরেখা, এখানে হিমরেখার যা উচ্চতা হবে যতটা উচ্চতাতে আমরা হিমরেখা পাবো মেরু অঞ্চলে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। মোট কথা মেরুর দিকে যদি যায় নিরক্ষীয় অঞ্চল থেকে তাহলে সেখানে কিন্তু হিমরেখার উচ্চতা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, এখান থেকে প্রশ্ন আসবে যে নিরক্ষীয় আন্দিজ পর্বতে 5400 মিটার উচ্চতায় কিন্তু কি আছে এই স্নো লাইন বা হিমরেখা আছে। উপক্রান্তীয় হিমালয় পার্বত্য অঞ্চলে 4500 মিটার উচ্চতায় কিন্তু হিমরেখা আছে। নাতিশীতোষ্ণ আল্পস পর্বতে 2800 মিটার উচ্চতায় এবং মেরু অঞ্চলে মনে রাখবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় কিন্তু হিমরেখা দেখা যায়। যেহেতু একটু আগে বললাম
যে নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাব তত কি হবে, হিমরেখার উচ্চতা কমতে থাকবে। নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে আন্দিজ পর্বত আছে, সেই আন্দিজ পর্বতের 5400 মিটার উঁচুতে কিন্তু হিমরেখাটা আছে। আর এইভাবে যেতে যেতে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল যখন চলে যাব তখন 0 মিটার মানে 0 মিটার বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতাতেই কিন্তু হিমবাহটা দেখতে পাওয়া যাবে বা হিমরেখাটা আছে।